সবাইকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আচ্ছা দেখো, আমরা সকলেই জানি কিন্তু যে আমাদের পড়াশোনার জীবনে আমাদের ইংলিশটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই না? আমাদের সকল ক্ষেত্রে কিন্তু ইংলিশ লাগে, হ্যাঁ। যেমন তুমি বলতে পারো এসএসসি, তুমি যদি এসএসসি লেভেলে থাকো, তারপরে 6, 7, 8 বা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা অ্যাডমিশন, হ্যাঁ, যেটাতে তুমি থাকতে পারো, সকল ক্ষেত্রে কিন্তু আমাদের ইংলিশের একটা আলাদা ব্যাপক একটা মানে একটা পরিসর আছে। এই সকল বিষয়ে আমাদের কিন্তু সবার কিন্তু সঠিক ধারণা থাকে না। আমরা কিন্তু অনেকেই আছি যে আমরা এই ইংলিশে একটু দুর্বল, তাই না? এখন কিন্তু আমাদের ইংলিশের দুর্বলতা কাটিয়ে ফেলতে হবে। তুমি যেখানে যাও না কেন, ইংলিশের গ্রামারের ব্যাপক একটা পরিসর থাকবেই, তাই তো? এখন আমাদের ইংলিশ শিখতে গেলে এজন্য আমাদের ইংলিশটা কিন্তু বেশি করে বা সুন্দর করে গোছানোভাবে শিখতে হবে, ঠিক আছে? আর ইংলিশ শেখার একবার প্রথম ধাপটা হচ্ছে তোমার টেন্স শেখার। কারণ তুমি যদি টেন্সটা পারো, টেন্স পারলে তুমি ভয়েস সেন্সটা সুন্দর করে করতে পারবা, ন্যারেশনটা সুন্দর করে করতে পারবা, তারপর হচ্ছে তোমার রাইট ফর্ম বা ভার্ব যেটা আছে ওটা সুন্দর করে করতে পারবা, তাই না? যখন তুমি টেন্সটা ভালোভাবে পারবা না, তখন কিন্তু এইগুলাতে তুমি অনেক পিছিয়ে পড়বা। এজন্য হচ্ছে তোমাকে টেন্সটা কিন্তু সুন্দর করে, অর্থাৎ আমাদের ইংলিশের যে মূল ধাপটা, একবার প্রথম যে ধাপটা যেটা হচ্ছে টেন্স পারলে আমরা মনে করো যে ইংলিশের 60 বা 70%, অর্থাৎ ইংলিশের সকল কিছুই আমাদের টেন্সের উপর তোমার নির্ভর করবে, হ্যাঁ। এখন আজকে আমি সেই টেন্স নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। দেখো, সকলে একটু চেয়ে দেখো। আচ্ছা, তাহলে আজকে আমাদের হচ্ছে আলোচনার বিষয়টা হচ্ছে কি, টেন্স। ওকে, দেখো, TENS। আচ্ছা, এই টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে কাল। এই কাল মানে কি? কাল মানে হচ্ছে সময়। টেন্স মানে হচ্ছে কাল। কাল দ্বারা কি বোঝাচ্ছে? সময়কে বোঝাচ্ছে। সময়টা কেমন? সময়টা অর্থাৎ আমাদের জীবনের যে অতিবাহিত যে সময়টা অতিবাহিত হয়, হ্যাঁ, বর্তমান, ভবিষ্যৎ, অতীত, এই সকল এইটাকে হচ্ছে সময় বলে, হ্যাঁ। এখন দেখো, টেন্সটা হচ্ছে আবার 3 প্রকার, হ্যাঁ। টেন্সটা হচ্ছে আবার 3 প্রকার। দেখো, 3 প্রকার কি কি? প্রথমটা হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্স। প্রথমটা হচ্ছে এই যে দেখো, প্রথমটা হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্স, হ্যাঁ। প্রেজেন্ট টেন্স মানে কি? প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে তোমার বর্তমান কাল। আমি টেন্স এখানে লিখলাম না, যেহেতু টেন্স এখানে লেখা আছে। তাহলে প্রেজেন্ট টেন্স মানে কি? প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে তোমার বর্তমান কাল। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে তোমার পাস্ট টেন্স। পাস্ট। পাস্ট মানে কি? পাস্ট মানে হচ্ছে অতীত। দেখো, পাস্ট মানে হচ্ছে অতীত। পাস্ট মানে হচ্ছে অতীত। ওকে। আর আরেকটা রয়েছে তোমার ফিউচার, হ্যাঁ। ফিউচার, FUTURE। ফিউচার মানে কি? ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। তাহলে টেন্স মানে আমরা কি জানলাম? টেন্স মানে হচ্ছে আমরা জানলাম কাল বা সময়। এইবার এই কাল বা সময় ও কখনকার কাল বা সময়কে বোঝাবে, এটা আমাদের বিষয়। সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ বর্তমান কালের সময় বোঝাবে। পাস্ট টেন্স, অতীত কালের সময় বোঝাবে। ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকালের সময় বোঝাবে, তাই না? আচ্ছা দেখো, এবার আমরা একটু সংখ্যাটা একটু বাংলা, যেহেতু আমাদের মাতৃভাষাটা বাংলা, তাই না? তাহলে আমরা এই 3টা জিনিস আমরা বাংলাতে একটু সংখ্যাটা একটু জেনে নিই, হ্যাঁ। দেখো, প্রথমে রয়েছে হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে আমি কি বললাম? বর্তমান কাল। বর্তমান কাল মানে কি? আমি এই যে এখন তোমাদের কি করছি, এখন তোমাদের আমি ক্লাস নিচ্ছি, তাই না? এটা হচ্ছে বর্তমান কাল। এখন আমি এখানে স্থির সে কাজটা তোমাদের সামনে করতেছি। এখন আমি যে কাজটা তোমাদের সামনে করতেছি, চলমান অবস্থায় আছি, এটা হচ্ছে বর্তমান কাল। ওকে। পরে রয়েছে হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে কি বললাম? পাস্ট টেন্স মানে বললাম হচ্ছে অতীত কাল। অর্থাৎ কালকে আমি কালকে যখন আমি আমার ইউনিভার্সিটি ছিলাম, ওটা হচ্ছে পাস্ট কাল, ঠিক আছে? কালকে আমি আমার ইউনিভার্সিটি ছিলাম, তখন এটা ছিল পাস্ট কাল। পরবর্তীতে আসতে হচ্ছে ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎ। ভবিষ্যৎকালটা কি হতে পারে? যেমন আমাদের সামনে কি, সামনে আমাদের হচ্ছে ঈদ আসতেছে, তাই না? আমাদের সকলেই আমাদের প্রত্যেকের একটা মানে কি বলবো, একটা আনন্দের একটা দিন,
যেটার জন্য আমরা দীর্ঘ কয়েক মাস অপেক্ষা করে থাকি, সেটা হচ্ছে ঈদ। তাহলে আমাদের সামনে কি আসতেছে? ঈদ উল ফিতর আসতেছে। এটা হচ্ছে সামনে আসতেছে, এখন কিন্তু এসে পারেনি, এখনো আমাদের কিছুদিন বাকি আছে, তাই না? এটা হচ্ছে ভবিষ্যৎকাল, অর্থাৎ যেটা সামনে আসতেছে বা সামনে তুমি করবা, এটা হচ্ছে ভবিষ্যৎ, অর্থাৎ ফিউচার দ্বারা সেই কাজটাকে বোঝাবে। ঠিক আছে, এবার দেখো একটু কথা আছে। কথাটা হচ্ছে কি, তুমি যদি এই বিষয়টা যেভাবে বললাম আশা করি বুঝতে পারছো। এবার এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স প্রত্যেকেরই কিন্তু আবার 4 জন করে ভাই আছে। ঠিক আছে, ভাই বা বোন তুমি যেটাই বলতে পারো, প্রত্যেকেরই 4 জন করে ভাই অথবা বোন আছে, প্রত্যেকেরই আছে। আচ্ছা, আমরা আজকে কথা বলবো সেই প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের যে 4টি ভাই আছে বা বোন আছে, আমরা আজকে তাদের বিষয়ে কথা বলবো। ঠিক আছে, পরবর্তীদের কথা আমরা পরবর্তী ক্লাসে বলবো। হ্যাঁ, দেখো তাহলে এটা মুছে ফেলি। আশা করি এটা তোমরা বুঝতে পারিছো। কোনো সমস্যা থাকলে কমেন্টে বলতে পারো, সমস্যা নেই, পরবর্তী ক্লাসে আবার বোঝাই দেবো, সমস্যা নেই। দেখো, আচ্ছা তাহলে আমাদের আজকে কথা বলবো কি নিয়ে? প্রেজেন্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট টেন্স নিয়ে, অর্থাৎ বর্তমান কাল। অর্থাৎ বর্তমান কাল নিয়ে আজকে আমরা কথা বলবো। বর্তমান কাল, তাই তো? বর্তমান কাল নিয়ে আমরা আজকে কথা বলবো। আচ্ছা, প্রেজেন্ট টেন্স হচ্ছে কয় প্রকার? এটা হচ্ছে কিন্তু আবার তোমার 4 প্রকার। এই যে 4 প্রকার, যাই হোক 4 প্রকার। আচ্ছা, তাহলে প্রথমটা দেখো, প্রথমটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রথমটা কি? প্রেজেন্ট ইনডিফিনাইট। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনাইট দেখো, আমরা যদি আমরা কিন্তু অনেকে ইংলিশে কথা বলার চেষ্টা করি বা ইংলিশে ফ্রি হ্যান্ড রাইটিং লেখার চেষ্টা করি। এই সকল কিছু তোমার কখন সহজ হবে জানো? যখন হচ্ছে তুমি টেন্সটা তুমি সুন্দর করে বুঝবা। হ্যাঁ, যখন তুমি টেন্সটা ভালো করে বুঝবা বা তুমি এটা ভালো করে মানে নিজের ভিতরে আয়ত্ত করতে পারবে, তখন হচ্ছে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং, তারপর হচ্ছে তোমার প্যারাগ্রাফ লেখা, স্টোরি লেখা, এইগুলো হচ্ছে আমাদের কিন্তু সহজ হয়ে যাবে। হ্যাঁ, দেখো প্রথমে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। হ্যাঁ, দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট এর স্ট্রাকচারটা কি, অর্থাৎ এর গঠনটা কি? এর গঠনটা হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস V1, বা এখানে লিখে দিলাম V1 অর্থাৎ হচ্ছে প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, এখানে লিখে দিই আমি V1 বা প্রেজেন্ট ফর্ম। না, V1 বা প্রেজেন্ট, ভার্বের V1 বা প্রেজেন্ট ফর্ম, V1 অর্থাৎ প্রেজেন্ট প্লাস অবজেক্ট। হ্যাঁ, আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট মানে আমরা এর গঠন প্রণালীটা আমরা কি দেখলাম? প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন প্রণালীটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 বা অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আচ্ছা, এখন আমরা এর একটা উদাহরণ লিখি। হ্যাঁ, এর উদাহরণটা হচ্ছে এরকম, এটা লিখে। আচ্ছা, এর উদাহরণটা কি হতে পারে? এটা হচ্ছে আমরা যদি লিখি I eat rice। I eat rice মানে কি? I eat rice মানে হচ্ছে আমি ভাত খাই। দেখো তো, আমি প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কি বলছি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখো এখানে আমাদের সাবজেক্ট কি? I হচ্ছে তোমার সাবজেক্ট, ওকে, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট মানে কি? এটা হচ্ছে V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইট মানে হচ্ছে খাওয়া। আচ্ছা, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে ইট, এট, ইটেন। এই ইটের হচ্ছে 3টা রূপ, ইট, এট, ইটেন। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা লিখছি V1 কেন লিখবো? কারণ আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালীটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আচ্ছা, আমরা এখানে সাবজেক্ট পাইছি I। আচ্ছা, এবার দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? ইট পেয়েছি আমরা। আচ্ছা, ইট পেয়েছি।
পরে দেখো, পরে বলছে হচ্ছে তোমার অবজেক্ট। অবজেক্টটা কি? রাইস, অর্থাৎ রাইস মানে হচ্ছে ভাত, তাহলে এই রাইসটা হচ্ছে তোমার অবজেক্ট। দেখো তো আমাদের, এবার দেখো আমাদের স্ট্রাকচারটার সঙ্গে মিলছে কিনা তুমি দেখো। আমাদের প্রথমটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট আমরা পাইছি আই, ওকে। পরে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি অন, তাই তো? আচ্ছা দেখো তাহলে ইটের ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট, ইটের ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট, এবং পরে রয়েছে প্লাস অবজেক্ট। অবজেক্টটা কি? এই যে রাইসটা হচ্ছে তোমার অবজেক্ট। এটা হচ্ছে, তাহলে দেখো তো আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা তোমার এই গঠন প্রণালী হিসাবে হয়েছে কিনা, হয়েছে না? আচ্ছা এবার দেখো প্রেজেন্ট ইনডিফিনাইটের আরেকটা আরো 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 অনেকগুলো ইয়ে আছে। আমরা যদি আরেকটা উদাহরণ লিখি, সেটা হচ্ছে তোমার কি হতে পারে, বলো বলো তোমরা কমেন্টে বলো কি হতে পারে। যেমন আমি যদি লিখি he goes to he goes to school, হ্যাঁ এটা লিখতে পারি, কি লিখতে পারি? he goes to school। দেখো আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে হি, এই যে এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এই যে সাবজেক্ট হি, ওকে। পরে বলছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে গো, গোর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, এন্ড তোমার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন, হ্যাঁ গো ওয়েন্ট গন, ওকে। তাহলে দেখো এখন গোটা হচ্ছে তোমার ভি ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, ভি ওয়ান। আচ্ছা তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এখানে আমরা এসটা কেন দিব? অবশ্যই আসতে পারে, কারণ কি আমরা আগের বার দেখছি যে আই ট্রাইস, ওখানে কোনো এস ছিল না, কিছুই ছিল না, তাই না? ওখানে কি কিছু ছিল? ছিল না কিন্তু। তাহলে কি আমাদের তোমাদের প্রশ্ন আসতে পারে যে এখানে এসটা কেন আসলো, তাই তো? এসটা আসছে এই কারণে, যখন হচ্ছে আমাদের এখানে এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। ভার্বের শেষে কি হবে? এস বা ইএস যুক্ত হবে। এজন্য হচ্ছে এখানে তোমার এই গোটা, এই গোটা হচ্ছে তোমার নর্মাল ভার্ব, এই গোটা হচ্ছে তোমার এখানে গোস হয়ে গেছে, ঠিক আছে? এজন্য কিন্তু আমাদের এখানে এই গোটা গোস হয়েছে, ওকে। পরে দেখো তাহলে সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, আর গোর পরে হচ্ছে তোমার টু বসে। আচ্ছা সাবজেক্ট ভার্ব পরে কি বলছে? অবজেক্ট, তাহলে সম্পূর্ণটুকু কি আমার অবজেক্ট। দেখো তো একবার সিম্পল না? এখানে দেখো বলছে সাবজেক্ট, হ্যাঁ হিট হচ্ছে আমার সাবজেক্ট, ওকে। ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে গোটা হচ্ছে, গোটা ছিল আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম, জিও গো, এর পাস্ট ফর্ম হচ্ছে তোমার ওয়েন্ট, আর সরি পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে তোমার গন, এই যে এটা হচ্ছে তোমার ভি ওয়ান, এটা হচ্ছে তোমার ভি টু, এটা হচ্ছে তোমার ভি থ্রি, ভি ওয়ান ভি টু ভি থ্রি, তাই তো? দেখো এবার হচ্ছে তাহলে আমরা কি জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে দেখো তো ভার্বের প্রেজেন্ট ফর্ম আমাদের কোনটা? এখানে জি ও গো, তাই না? তাহলে এই যে আমাদের সে গো, আর এখানে এস, এস বাই এস কি জন্য আসছে? এস বাই এস কি জন্য আসছে? এটা আসছে হচ্ছে তোমার হিটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য হচ্ছে আমার এখানে এস বাই এস আসছে। কারণ আমাদের যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়, হ্যাঁ ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। আচ্ছা পরে কি বলছে? অবজেক্ট। তাহলে ভার্বের পরে আমাদের যেটুকু থাকবে সবটুকু হচ্ছে আমাদের অবজেক্ট, ঠিক আছে? তাহলে সাবজেক্টের পরে যেটুকুই আমাদের থাকবে সেটুকু সব হচ্ছে আমাদের অবজেক্ট। আচ্ছা এটা গেল প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইটে যদি আমি আরেকটা উদাহরণ লিখি, সেটা হচ্ছে কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো কিন্তু আমাদের রুলসের সঙ্গে খাটবে না, সেগুলো চিরন্তন সত্য কথা। সেগুলো কেমন? যেমন সূর্য কি প্রতিদিন ওঠে না, এটা কি চিরন্তন সত্য কথা, তাই না? আচ্ছা তারপরে তুমি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এরকম কিছু প্রবাদ বাক্য আছে, এগুলো সব চিরন্তন সত্য কথা। অর্থাৎ চিরন্তন সত্য কথা যদি হয় সেগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট হবে, হ্যাঁ। আচ্ছা এটা গেল। আচ্ছা এটার একটা উদাহরণ দেখালাম। এবার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, এবার হচ্ছে কন্টিনিউয়াস। দেখো
CONTINIOUS, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস অর্থাৎ কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে কি বলো তো, বলতে পারবা? আচ্ছা দেখো, কন্টিনিউয়াস মানে হচ্ছে আমরা কি কথায় কথায় কি বলি, যে তুই কাজটা কন্টিনিউ কর, কাজটা কি কন্টিনিউ কর, তাই না? কন্টিনিউ করবে মানে কি, তুমি তাকে বোঝাতে চাচ্ছ যে কাজটাতে চালু কর অর্থাৎ শুরু কর, তাই না? এখানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা দ্বারাও তোমাকে সেটাই বোঝাচ্ছে, অর্থাৎ বর্তমান কালে যদি কোনো কাজ চলমান থাকে সেটা দ্বারা তোমাকে কি বোঝাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝাবে। তাহলে বর্তমান কালে কাজ যদি চলমান থাকে সেটা দ্বারা তোমাকে কি বোঝাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা দেখি, হ্যাঁ, অর্থাৎ গঠন প্রণালীটা দেখি। দেখো প্রথমে আসবে হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস, এখানে আসবে হচ্ছে তোমার am, is, are, am, is, are, ওকে, প্লাস ভার্বের সঙ্গে আইএনজি হবে, হ্যাঁ, ভার্বের সঙ্গে আইএনজি হবে। দেখো ভার্ব প্লাস আইএনজি, হ্যাঁ, এটা আমি এরকম লিখতে পারি, ভার্ব প্লাস আইএনজি, অথবা এরকম লেখা যায় ভার্বের সাথে আইএনজি। এটা বাংলাতে লিখে দিলাম যাতে করে আমাদের হচ্ছে বিষয়টা ভালোভাবে মনে থাকে। তাহলে কন্টিনিউয়াস হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে, প্লাস অবজেক্ট। আচ্ছা তাহলে এখন আমরা একটা লিখবো, সেন্টেন্স লিখবো। সেন্টেন্সটা লেখার মাধ্যমে আমরা তাহলে উদাহরণটা ভালো বুঝতে পারবো। দেখো আমি যদি লিখি রহিম is playing ফুটবল, হ্যাঁ, আমরা যদি লিখি রহিম ইজ প্লেয়িং ফুটবল মানে কি, রহিম ফুটবল খেলছে, তাহলে কি রহিম ইজ প্লেয়িং ফুটবল, রহিম ফুটবল খেলছে। তাহলে দেখো সাবজেক্ট আমাদের এখানে রহিমটা হচ্ছে তোমার সাবজেক্ট, am is are, দেখো তো এই যে এটা কি am is are হইছে, অক্সিলারি ভার্ব am is are, ওকে, এটা হচ্ছে aux অক্সিলারি ভার্ব am is are, তারপরে কি প্লাস ভার্বের সাথে আইএনজি। দেখো এখানে হচ্ছে আমাদের পেলে মানে কি, পেলে মানে কি, পেলে মানে হচ্ছে খেলা করা, ঠিক আছে, পেলে মানে হচ্ছে খেলা করা। আচ্ছা এখানে হচ্ছে আমার V1 এর সাথে আইএনজি, হ্যাঁ, V1 অর্থাৎ পেলে, V1 হচ্ছে পেলে, পেলে, আর তোমার দাঁড়াও ওয়েট করো, পেলে এর ওয়াইডি পেলেট পিএল ওয়াইডি পেলেট, পেলে পেলেট পেলেট, এটা হচ্ছে তোমার V1, এটা হচ্ছে তোমার V2, এটা হচ্ছে তোমার V3, ওকে। আচ্ছা তাহলে আমাদের এখানে কি হবে, সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্বের V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা তাহলে এখানে পেলেটা যে আমাদের V1 সেটা আমরা কি করে বুঝবো, সেটা দেখো এখানে আমি লিখে দিচ্ছি কিন্তু, পেলে ভার্বের এটা হচ্ছে V1, পেলেড এটা হচ্ছে V2 অর্থাৎ পাস্ট ফর্ম, এটা হচ্ছে পেলেড, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম, হ্যাঁ, পাস্ট পার্টিসিপেল ফর্ম। আচ্ছা দেখো এবার তাহলে আমরা কোথায় ছিলাম, আচ্ছা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস আইসি হচ্ছে তোমার সাবজেক্ট, সাবজেক্ট কি রহিম পেয়ে গেছি আমরা। আচ্ছা পরে আসতে হচ্ছে অক্সিলারি ভার্ব am is are, এই যে am is are থেকে is রয়েছে। আচ্ছা তুমি বলতে পারো এখানে am কেন হলো না, আর কেন হলো না, হ্যাঁ, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে, তাই তো, প্রশ্ন কিন্তু এটা আসতে পারে। তাহলে দেখো am কখন হবে আর is কখন হবে আর কখন হবে, এটা আমি বলছি, এটা বিশেষ করে। এবার ভার্বের V1 এর সাথে আইএনজি, পেলেটা কি আমরা আমাদের V1, এটা তো আমরা একটু আগেই দেখলাম, তাই না, এটা হচ্ছে V1 এর সঙ্গে আইএনজি, এই যে পেলে প্লেইং, ওকে, প্লাস অবজেক্ট, অবজেক্ট কি তাহলে এটা হচ্ছে তোমার
ভি ওয়ান এর সাথে আইএনজি, এই যে এটা হচ্ছে সেটা। আচ্ছা, আর হচ্ছে তোমার অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। এই যে দেখো তো, সাবজেক্ট রহিম, এম ইজারের ইজ প্লাস ভি ওয়ান এর সাথে আইএনজি প্লাস এই যে অবজেক্ট। দেখো তো সবকিছু আমাদের ঠিক আছে কিনা? ঠিক আছে না? সব কিছু দেখো আমাদের স্ট্রাকচার অনুযায়ী সব কিছু মিলে গেছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা এই এম ইজার এইখানে ছিলাম, আমাদের প্রশ্নটা ছিল আমাদের এখানে যে আমাদের এখানে এম কখন হবে, ইজ কখন হবে, আর কখন হবে, এটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো, শুধুমাত্র আয়ের পরে এম বসে, শুধুমাত্র আয়ের পরে এম বসে। হ্যাঁ, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, পরবর্তীতে রয়েছে হচ্ছে ইজ। আচ্ছা, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন হচ্ছে তোমার ইজ হবে, তখন হচ্ছে তোমার কি হবে? ইজ হবে। আর রয়েছে হচ্ছে আর। আচ্ছা, আর কখন হবে? যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তখন হচ্ছে তোমার আর হবে। হ্যাঁ, তাহলে এটা তোমরা বুঝতে পারলে? এম ইজ আর। এম কখন হবে? শুধুমাত্র আয়ের পরে এম হবে। তারপরে ইজ কখন হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে। এই থার্ড পারসন সিঙ্গুলার গুলো কোনগুলো? এই যে হি, শি, এইগুলা হি, শি, এইগুলা হচ্ছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, আর তখন কি হবে? আমার ইজ হবে। তার হি, শি, রহিম, করিম, এই যে রহিম, করিম, এরকম রহিম, করিম, হি, শি, এইগুলো সব হচ্ছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তখন কি হবে? তখন আমাদের অক্সিলারি ভার্বটা আসবে হচ্ছে ইজ। আচ্ছা, পরবর্তীতে রয়েছে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে আর হয়। এই থার্ড পারসন প্লুরাল নাম্বার কোনগুলা? সেগুলো হচ্ছে তোমার সমষ্টিগত অনেকগুলা বোঝাবে। যেমন দেখো, দে, দে, দেম, দেম, দেয়ার, এগুলো হচ্ছে তোমার কি? সব হচ্ছে এগুলো হচ্ছে তোমার সব হচ্ছে থার্ড পারসন। ঠিক আছে, থার্ড পারসন প্লুরাল নাম্বার, প্লুরাল। তাহলে শুধুমাত্র আয়ের পরে এম হবে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা? রহিম, করিম, হি, শি, এইগুলো হচ্ছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার দেখো, পরবর্তীটা রয়েছে থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে আর হবে। হ্যাঁ, কি হবে? আর হবে। এবার থার্ড পারসন প্লুরাল নাম্বার কোনগুলো আমাদের? দে, দেম, দেয়ার। দে মানে কি? দে মানে তারা, অনেকগুলো বোঝাচ্ছে না। সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে সিঙ্গেল, এক, এক দ্বারা হচ্ছে তোমার সিঙ্গুলারকে বোঝাই, তাই না? আর প্লুরাল, প্লুরাল কোনগুলো? অনেক, একের অধিক, তাই না? একের অধিক অর্থাৎ 2, 3, 4, 5 এরকম অনেকগুলো হতে পারে। তখন হচ্ছে আমাদের সেটা হবে থার্ড পারসন প্লুরাল নাম্বার এবং তখন আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে আর। তাহলে এম কখন হয়, ইজ কখন হয়, আর কখন হয়, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে রহিম ইজ প্লেইং ফুটবল, এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে সাবজেক্ট এম ইজ আর থেকে ইজ, ভার্বের সাথে আইএনজি, এই যে প্লেইং, অবজেক্ট ফুটবল। ঠিক আছে না? আচ্ছা, এবার দেখো, আচ্ছা, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার যদি আমরা যাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে, PERFECT, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের গঠন প্রণালীটা আমরা প্রথমে দেখে নিই। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্টের গঠন প্রণালীটা হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস, এখানে কিন্তু এম ইজ আর আসবে না, এখানে আসবে হ্যাভ, হ্যাজ। যখন আমাদের পারফেক্ট চলে আসবে তখন চলে আসবে হচ্ছে আমাদের হ্যাভ বা হ্যাজ, হ্যাজ। হ্যাঁ, প্লাস এবার এখানে আমাদের কি ছিল? ভি ওয়ান এর সাথে আইএনজি ছিল, এখানে আসবে হচ্ছে তোমার ভার্বের
তৃতীয় রূপ, অর্থাৎ ভার্ব এর তৃতীয় রূপ, অর্থাৎ কি V3, ঠিক আছে, প্লাস অবজেক্ট অর্থাৎ বাদবাকি অংশ। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট পারফেক্টের আমাদের গঠন প্রণালীটা কি দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট। হ্যাঁ, এবার আমরা একটা সেন্টেন্স লিখব। সেন্টেন্স লেখার আগে আমরা আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, হ্যাভ কখন বসে আর হ্যাজ কখন বসে। হ্যাঁ, হ্যাভ বসবে হচ্ছে তোমার যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন হচ্ছে তোমার হ্যাজ বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, আর যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তখন বসবে হচ্ছে হ্যাভ। ঠিক আছে, এবার আমরা একটা উদাহরণ লিখি, যেটা হচ্ছে আমি যদি বলি থার্ড পারসন, আচ্ছা, জয় has done the work, এখানে লিখছে হচ্ছে জয় হ্যাজ ডান দ্য ওয়ার্ক। ঠিক আছে, আমরা একটু দেখি সাবজেক্ট, সাবজেক্ট তাহলে এই জয়টা হচ্ছে তোমার সাবজেক্ট। ওকে, আচ্ছা, পরবর্তীতে কি বলছি, হ্যাভ বা হ্যাজ, হ্যাজ কখন হবে, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। আচ্ছা, জয় যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেটা তো আমি আগে দেখাইছি, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো আর একটু রিপিট করি, যেমন হি, শি, তারপর রহিম, করিম, জয় ইত্যাদি, এগুলো হচ্ছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সাবজেক্ট এই সাবজেক্ট, আচ্ছা, থার্ড পারসন সিঙ্গুলার এজন্য হচ্ছে তোমার হ্যাজ হয়েছে। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার এজন্য হচ্ছে হ্যাজ হয়েছে। পরে কি জানি, ভার্বের তৃতীয় রূপ। আচ্ছা, এখানে ভার্বটা কি, ভার্বটা হচ্ছে ডন, ভার্বটা হচ্ছে ডান এর তৃতীয় রূপ। আচ্ছা, ডানের প্রেজেন্ট আর পাস্ট ফর্ম দেখে নি, দেখো ডু, ডিড, ডান, এটা হচ্ছে তোমার V1, V2, V3। ওকে, তাহলে ডু এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু, পাস্ট ফর্ম হচ্ছে ডিড, এন্ড পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 ফর্ম হচ্ছে ডান। ওকে, তাহলে দেখো তো আমাদের এখানে ঠিক আছে কিনা, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের তৃতীয় রূপ ডান প্লাস অবজেক্ট, তাহলে কি ভার্বের পরে যে যত কিছু থাকবে সবকিছু হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, দেখো তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এই যে জয়, হ্যাভ বা হ্যাজ, এই যে হ্যাজ, হ্যাজ দিছি কারণ হচ্ছে আমাদের জয়টা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হচ্ছে তোমার এখানে হ্যাজটা আসছে। পরবর্তীতে হচ্ছে ভার্বের তৃতীয় রূপ অর্থাৎ V3, এখানে যে ডানটা আমি কিভাবে আনলাম সেটা এখানে দেখাই দিচ্ছি, যে প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু, পাস্ট ফর্ম হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 ফর্ম হচ্ছে ডান। ঠিক আছে, তাহলে এখানে ডানটা কিভাবে আসলো বুঝতে পারছো। আচ্ছা, পরে বলছে হচ্ছে অবজেক্ট, অর্থাৎ ভার্বের পরে যত কিছুই থাকবে সকল কিছু হচ্ছে আমাদের অবজেক্ট। হ্যাঁ, এখানে দেখো রয়েছে ডন দি ওয়ার্ক। ওকে, তাহলে দি ওয়ার্ক এটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাই না, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। আচ্ছা, তাহলে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের তৃতীয় রূপ প্লাস অবজেক্ট, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। ওকে, আচ্ছা দেখো এবার যদি আমরা হচ্ছে যাব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, দেখো পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা হচ্ছে তোমার এই পারফেক্ট আর কন্টিনিউয়াসের সংযোগস্থল। হ্যাঁ, পারফেক্ট আর কন্টিনিউয়াস মিলাই হচ্ছে তোমার এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কোনটা, কন্টিনিউয়াস এবং পারফেক্ট দুইটা মিলাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা অর্থাৎ গঠন প্রণালীটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, দেখো প্রথমে আসবে হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন
বা has been প্লাস ভি অন এর সাথে আইএনজি, এর সাথে কি আইএনজি প্লাস অবজেক্ট। দেখো তো কি লিখছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে কি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ অবজেক্ট। হ্যাঁ আচ্ছা, এখন আমরা একটা উদাহরণ দেখি। হ্যাঁ আমি যদি লিখি, আচ্ছা কি লেখা যায়, আচ্ছা ঋতু has been doing the work। ঠিক আছে, ঋতু has been doing the work। ঠিক আছে, কি বলছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি থাকবে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। হ্যাঁ আচ্ছা, তাহলে কি পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন প্রণালীটা কি লিখছি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। দেখো তাহলে সাবজেক্ট ঋতুটা হচ্ছে আমাদের সাবজেক্ট, হ্যাজ বিন কি এখানে লিখছিলাম হ্যাভ বিন বা হ্যাজ বিন, দেখো এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। ওকে, হ্যাজ বিন পরে কি লিখছি, ভি ওয়ান এর সাথে আইএনজি অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তাই তো। ডুটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, এর সঙ্গে আইএনজি এই যে এটা হচ্ছে ডুইং। হ্যাঁ এই যে ভি ওয়ান, এটা ভি ওয়ান এর সাথে আইএনজি লিখছি এটা। আচ্ছা পরে কি লিখছি, প্লাস অবজেক্ট প্লাস কি এই যে ভার্বের পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি পুরোটাই অবজেক্ট। ঠিক আছে, তাহলে ঋতু হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক। হ্যাঁ তাহলে দেখো আমাদের সাবজেক্ট হ্যাভ বিন বা হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি প্লাস কি অবজেক্ট, সবকিছু দেখো তো আমাদের এখানে আসছে না। তাহলে এটা হচ্ছে তোমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ এটা হচ্ছে তোমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো তাহলে আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। হ্যাঁ হলো ঋতু হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক। দেখো আমাদের স্ট্রাকচার সঙ্গে সবকিছুই মিল আছে, শুধুমাত্র একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ঋতু হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 5 years। এখানে 5টা আমি ইয়ে করে দিই, ফর 5 years। ওকে, এখানে কিন্তু সময়টা উল্লেখ থাকবে, ফর বা সিন্স এখানে থাকবে কি ফর বা সিন্স। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর বা সিন্সটা তোমার হচ্ছে উল্লেখ থাকবে। হ্যাঁ দেখো ঋতু হ্যাজ বিন এজ হ্যাভ বিন বা হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি ডুইং প্লাস অবজেক্ট দা অর, তারপর হচ্ছে তোমার এরকম ফর বা সিন্স দিয়ে পুরো বাক্যটা এরকম যুক্ত থাকবে। এখানে যে ফর দেখছো ফর রয়েছে, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তোমরা যদি মনে করো যে এখান থেকে তোমরা কিছুটা উপকৃত হইছো বা উপকৃত ভবিষ্যতে হতে পারবা, তাহলে আমার পেজটা ফলো করে দিও এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে ধন্যবাদ, আশা করি সকলেই ভালো থাকবে। আচ্ছা।